This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখছেন টিভি9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। আর প্রথমেই কার্তুজ কাণ্ডের খবর দিয়ে শুরু করব, কারণ কার্তুজ কাণ্ডে গ্রেফতার করা হলো আরও একজনকে। বিবাদী বাগের অস্ত্রের দোকানেরই আরও একজন কর্মী গ্রেফতার হলো। ধৃতের নাম শান্তনু সরকার। এসটিএফ সূত্রে কি কি খবর পাওয়া যাচ্ছে সরাসরি জানবো। আমাদের সহকর্মী সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, কালকেই যে জয়ন্ত দত্তকে গ্রেফতার করা হয়েছিল, আজ আরও একজন গ্রেফতার হলো, শান্তনু সরকার। এর সম্পর্কে কি কি তথ্য পাওয়া যাচ্ছে? রনিবা, তোমাকে প্রথমেই যেটা বলবো যে গতকাল পর্যন্ত জয়ন্ত দত্ত গ্রেপ্তার হওয়ার পর পর্যন্ত কিন্তু 5 জনকে এই কার্তুজ কাণ্ডে গ্রেপ্তার করেছিল এসটিএফ এর গোয়েন্দারা। আর এদেরকে জিজ্ঞাসাবাদ করে হেফাজতে নিয়ে আরও একজনের নাম জানতে পারে তদন্তকারী আধিকারিকরা। আর সেই মতন গতকাল দক্ষিণ 24 পরগনার চম্পাহাটিতে অভিযান চালিয়ে শান্তনু সরকার নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসটিএফ। আর এই শান্তনু সরকার তিনিও কিন্তু বিবাদী বাগের এই যে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণী সেই দোকানেরই কর্মী, এমনটাই আমরা এসটিএফ সূত্রে জানতে পারছি। কিন্তু জয়ন্ত দত্ত, তার কাজ ছিল এই বিবাদী বাগের দোকান থেকে বিভিন্ন সময়ে যে কার্তুজগুলো সেগুলোকে নিয়ে গিয়ে বাইরে যারা বেআইনি অস্ত্র কারবারিরা রয়েছেন তাদের কাছে চড়া দামে বিক্রি করা। আর ঠিক একইভাবে এই যে শান্তনু সরকার, যাকে গতকাল তদন্তকারীরা গ্রেপ্তার করেছে, সেও ঠিক একইভাবে এই লাইসেন্সপ্রাপ্ত দোকানের যে সমস্ত বন্দুক বা আগ্নেয়াস্ত্র থাকতো সেগুলোকে নিয়ে গিয়ে বাইরে যারা অস্ত্র কারবারিরা রয়েছেন তাদের কাছে বিভিন্ন সময় চড়া দামে সে বিক্রি করতো, এমনটাই কিন্তু জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। আর ঠিক সেখান থেকেই তদন্তকারীদের হাতে এখনো পর্যন্ত যে তথ্য এসে পৌঁছেছে, গতকাল এই যে জয়ন্ত দত্তর পরে যে ফারুক মল্লিক নামের যে ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল তদন্তকারীরা, সেই ফারুক মল্লিকের কাছ থেকে একটি ডাবল ব্যারেল বন্দুক এবং 4 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছিল। আর সেই ফারুক মল্লিকের কাছ থেকে উদ্ধার হওয়া এই যে ডাবল ব্যারেল বন্দুকটি, সেই বন্দুকও কিন্তু বিবাদী বাগের এই দোকানেরই, অর্থাৎ লাইসেন্সপ্রাপ্ত দোকানের, এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা। আর এই শান্তনু সরকারের হাত ধরেই কিন্তু ওই ডাবল ব্যারেল বন্দুকটি প্রথমে গিয়ে পৌঁছেছিল। প্রথম যে 4 জন গ্রেপ্তার হয়েছিল হাজি রশিদ মোল্লা, সেই হাজি রশিদ মোল্লার কাছে, অর্থাৎ হাজি রশিদ মোল্লা শান্তনু সরকারের থেকে টাকা দিয়ে ওই আগ্নেয়াস্ত্রটি কিনেছিলেন এবং পরে ফারুক মল্লিককে ওই আগ্নেয়াস্ত্র হাজি রশিদ মোল্লা বিক্রি করেছিলেন। আর এখান থেকেই কিন্তু তদন্তকারীরা এখন যে বিষয়টি জানার চেষ্টা করছেন যে এই যে শান্তনু সরকার, যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে, সে কতদিন ধরে ঠিক এই অবৈধ কারবার, অর্থাৎ এই লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে বিভিন্ন সময় আগ্নেয়াস্ত্র বা বন্দুক নিয়ে গিয়ে বাইরের যারা কারবারিরা রয়েছেন তাদের কাছে বিক্রি করছিলেন, এবং কত বন্দুক বিক্রি হয়েছে সেটাই কিন্তু এখন জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। এবং তোমাকে আরও একটা বিষয় বলবো, শুধুমাত্র যে এই বিবাদী বাগের লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণী তা কিন্তু নয়, এ ধরনের আরো একাধিক দোকান রয়েছে, সেগুলোও কিন্তু তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে। তার কারণ এই বিষয়টা কি পরিষ্কার হচ্ছে যে লাইসেন্স প্রাপ্ত যে বন্দুক, সেই বন্দুকগুলো যাদের কাছে লাইসেন্স নেই তাদের কাছে চলে যাচ্ছে, মানে এই অবৈধ পাচার চক্রটা কিন্তু একেবারে পরিষ্কার সামনে চলে আসছে, তাই তো? দেখো, এই যে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণী থেকে যে সমস্ত আগ্নেয়াস্ত্র বা বন্দুক বা কার্তুজ বিক্রি হয়, সেগুলো কিন্তু কেনার ক্ষেত্রে শুধুমাত্র যারা লাইসেন্স হোল্ডার রয়েছে বা যাদের কাছে যথাযথ লাইসেন্স থাকে তারাই কিন্তু কিনতে পারে। কিন্তু সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে এই দোকানের যারা কর্মীরা রয়েছেন, তারা বেশ কিছু অসাধু কর্মী, তারাই কিন্তু মূলত এই দোকান থেকে এ ধরনের আগ্নেয়াস্ত্র বা বন্দুক নিয়ে গিয়ে বিভিন্ন সময় বাইরের যারা অস্ত্র কারবারিরা রয়েছেন তাদের কাছে মূলত চড়া দামে কিন্তু এগুলোকে বিক্রি করতেন। অর্থাৎ লাইসেন্স হোল্ডাররা তারা দোকান থেকে কিনতে গেলে যে দামে এ ধরনের আগ্নেয়াস্ত্র বা বন্দুক কেনে, তার থেকে অনেক বেশি দামে যাদের কাছে লাইসেন্স নেই, বিশেষ করে যারা একেবারে বেআইনি অস্ত্র কারবারি, তাদের কাছে পৌঁছে যেত। আর তাদের কাছ থেকেই কিন্তু এগুলো হাত বদল হয়ে বিভিন্ন জায়গায়, এই যে ইতিমধ্যেই ফারুক মল্লিক গ্রেপ্তার হয়েছে, তিনিও কিন্তু অবৈধভাবেই কিন্তু এই হাজি রশিদ মোল্লার থেকে টাকার বিনিময়ে এই ডাবল ব্যারেল বন্দুকটি কিনেছিলেন। এই ধরনের আরও কাদের কাছে এই চক্রের হাত ধরে এ ধরনের আগ্নেয়াস্ত্র বা ডাবল ব্যারেল বন্দুক বা এ ধরনের বন্দুক পৌঁছে গেছে, সেটাই কিন্তু এখন তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। এবং তোমাকে যে বিষয়টা বলতে চাইছিলাম, যে শুধুমাত্র বিবাদী বাগের এই একটি দোকান নয়, এই ধরনের আরও একাধিক লাইসেন্সপ্রাপ্ত দোকান রয়েছে, সেগুলোও কিন্তু তদন্তকারীদের নজরে রয়েছে। কারণ সেখানকার যারা কর্মীরা রয়েছেন তাদেরও এই চক্রের সঙ্গে কোনো রকম ইনভলভমেন্ট আছে কিনা সেটাও কিন্তু এখন খতিয়ে দেখছেন এসটিএফ এর গোয়েন্দারা। আর এই যে শান্তনু সরকার, তাকে আজকে আদালতে পেশ করার পর হেফাজতে চেয়ে কিন্তু এসটিএফ এর তরফ থেকে আবেদন জানানো হবে, কারণ তাকে জিজ্ঞাসাবাদ করে সে কতদিন ধরে এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন এবং কত আগ্নেয়াস্ত্র সে বাইরে বিক্রি করেছে, এগুলো তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারবেন বলেই মনে করা হচ্ছে। রনিতা, বেশ, অনেক ধন্যবাদ সুপ্রিয়, অনেক ধন্যবাদ তোমায়। তুমি নজর রাখো এবং এই বিষয় নিয়ে কিন্তু এবার চাঞ্চল্যকর তথ্য একের পর এক সামনে আসছে। এই যে কার্তুজ কাণ্ড, সেখানে গ্রেফতার করা হচ্ছে আরও একজনকে, কারণ বিবাদী বাগের অস্ত্রের দোকানে আরও এক কর্মী গ্রেফতার হলো। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অরিন্দম বাবু, গতকালও আমরা কথা বলেছিলাম এই বিষয়ে। জয়ন্ত দত্ত নামে যে ব্যক্তিকে ধরা হয়েছিল, যে গ্রেফতার হয়েছিল, তার কাছ থেকে আমরা
যে কার্তুজ দেখেছিলাম সেই কার্তুজগুলো একেবারে বেনামি মানে বেআইনিভাবে বিক্রি হচ্ছিল, আর এবারে কার্তুজ নয়, এবারে একেবারে বন্দুক, অর্থাৎ যে লাইসেন্স রয়েছে যার কাছে সেই বন্দুক চলে যাচ্ছে, বেআইনিভাবে অস্ত্র বিক্রি হয়ে যাচ্ছে। কি বলবেন? দেখুন, আমি তো ফরচুন টেলার নয়, আমি কালকে কিন্তু আপনাদের এই কথাগুলো বলে দিয়েছিলাম যে অদ্ভুতভাবে যারা নাকি আজকে লাইসেন্স হোল্ডার তারা পর্যন্ত বিক্রি নয়, অনেক জায়গায় ভাড়া পর্যন্ত খাটায় ম্যাডাম। আমাদের সময় ডাকাতি করাতো, সেটা টোটালি বন্ধ হয়ে গেছিল। এবার আপনারা যে বলছে ভয়ঙ্কর তথ্য, তো এবার আপনি বলুন, আমি আপনাদের সেদিন একদম স্পষ্ট বলে দিয়েছিলাম যে দেখবেন এদের সাথে লিঙ্ক রয়েছে বাংলাদেশ, হাসনাবাদ, হারোয়া। আজকে দেখুন আমি জানতে পারছি ওই বাংলাদেশ বর্ডারে মানে কত বড় একটা চক্রান্ত, এবং কিভাবে আইনের এরা কোনো তোয়াক্কা করছে না। পুলিশ বলে যে একটা যন্ত্র কিছু আছে, প্রশাসন আছে, তাকে কোনো ভয় পাচ্ছে না। ডিজি বলছে নানা রকম কথা, দুষ্কৃতকারীরা আরো উৎসাহিত হয়ে যা ইচ্ছা তাই করছে, এমনকি লালবাজারের পাশে থেকে শুরু করেছে। এর থেকে আমার পশ্চিমবঙ্গের প্রশাসনের নিশ্চয়ই একটা সংখ্যক পুলিশ অফিসার অসাধারণ কাজ করছে, কারণ এসটিএফ দারুণ কাজ করেছে। কিন্তু এসটিএফ করলো তো ঠিকই, কিন্তু তার আগে কত আর্মস গেছে, কতজনকে গুলি করে হত্যা করেছে, কি করেছে না করেছে, কত আর্মস অ্যামুনিশন সন্ত্রাসবাদীদের হাতে পৌঁছেছে, এটা এখন একটা $1 বিলিয়ন কোশ্চেন। আমার মনে হয় এই দিকটা আজকে প্রশাসনিক চিন্তা ভাবনা করে দলমত নির্বিশেষে এই যে দোকানদাররা এত বড় সাহস কি করে পায় যে আজকে লাগাম ছাড়া বিক্রি করতে দিচ্ছে, তাদের কোনো দায়িত্ব নেই। অতএব এই ক্ষেত্রে এদেরকেও ছাড়া উচিত নয়, নিশ্চয়ই প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য। কথা বললাম অরিন্দম আচার্যের সঙ্গে, প্রাক্তন পুলিশ কর্তা কথা বললেন। এই মুহূর্তে কিন্তু তার যে বক্তব্য তিনি তুলে ধরলেন তাও কিন্তু চাঞ্চল্যকর, কারণ এইভাবে কার্তুজ কাণ্ডে একের পর এক গ্রেফতার হচ্ছে ঠিকই, কিন্তু এতদিন কি ঘটে গেছে সেগুলোর দিকেও কিন্তু নজর রাখতে হবে। পাশাপাশি আরও একটা খবরে নজর রাখে, এই ঘটনায় বৈধ কার্তুজের যে কোটা সেই কোটাতেই অবৈধ কারবার চলছিল। অবিকৃত যে কার্তুজ সেগুলোকেই বিক্রি দেখিয়ে রেজিস্টারের মধ্যে কারচুপি করা হয়। ক্যানিংয়ে কার্তুজ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সূত্র দাবি করছে যে বিবাদীবাগের দোকানের কর্মীর হাত ধরে মুঙ্গেরে কার্তুজ পাচার হয়ে যেত। খতিয়ে দেখা হচ্ছে দোকানের শেষ 5 বছরের যা স্টক রয়েছে সেই স্টকগুলোকে চেক করা হচ্ছে। বেআইনি কার্তুজ কারবারে জড়িয়ে আরও কি কোনো দোকান রয়েছে তদন্ত করছে এসটিএফ। এ যেন সর্ষের মধ্যে ভূত। খাস কলকাতার বুকে লাইসেন্সপ্রাপ্ত বন্দুকের দোকান থেকেই চলছে কার্তুজ পাচার, তাও আবার লালবাজারের নাকের ডগায় বিবিডিবাগে। এসটিএফ সূত্রের দাবি বন্দুকের বৈধ কার্তুজের কোটাতেই চলছিল অবৈধ কারবার। অবিকৃত কার্তুজ বিক্রি দেখিয়ে কারচুপি হচ্ছিল রেজিস্ট্রারে। সেই কার্তুজই হাতে হাতে পৌঁছে যাচ্ছিল দুষ্কৃতীদের ডেরায়। শুক্রবার জীবনতলায় কার্তুজ পাচার করার সময় 4 অস্ত্র কারবারিকে হাতে নাতে গ্রেফতার করে এসটিএফ। ধৃতদের মধ্যে জয়ন্ত দত্ত বিবাদীবাগের ওই দোকানের দীর্ঘদিনের কর্মী। এই যোগসূত্রে সোমবার বিবাদীবাগের দোকান মালিককে তলব করে এসটিএফ। বিবাদীবাগের লাইসেন্সপ্রাপ্ত এই যে অস্ত্র বিপণী রয়েছে, এখানকার কর্মী জয়ন্ত দত্তর হাত ধরেই বেআইনি অস্ত্র কারবারিদের কাছে বিভিন্ন সময় পৌঁছে যেত কার্তুজ। তবে শুধুমাত্র এই একটি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণী নয়, এ ধরনের আরও যে সমস্ত অস্ত্র বিপণী রয়েছে সেখানে যে সমস্ত আগ্নেয়াস্ত্র বা কার্তুজ বিক্রি হয় তার সবটাই তৈরি হয় অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় 190টি কার্তুজ, লাইসেন্সপ্রাপ্ত .32 বোরের পিস্তল। এমনিতে প্রতিটি কার্তুজ 120 টাকা হিসেবে বিক্রি করেন ডিলাররা। অস্ত্র পাচারকারীরা সেই কার্তুজে বিক্রি করেন 500 থেকে 600 টাকায়। বেঙ্গল এসটিএফ সূত্রে জানা যাচ্ছে যে প্রত্যেকটি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রের একটি বার্ষিক কোটা হয়, যে কোটা অনুযায়ী কার্তুজ কিনতে পারেন সেই অস্ত্র ব্যবহারকারী বা সেই লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র ব্যবহারকারী। সেক্ষেত্রে সর্বনিম্ন 10, 50 থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় 200টি পর্যন্ত কার্তুজ বছরে কেনা যায়। জয়ন্ত যে ডালহৌসি এলাকার একটি বৈধ লাইসেন্স ডিলার বা অস্ত্র ডিলার তার কাছে কাজ করত, সে এই কোটাকে ব্যবহার করেই কোনো অস্ত্র ব্যবহার করে যদি 10 থেকে 20টি কার্তুজ কিনতে যায়, তাকে কাগজে কলমে 10 থেকে 20টি কার্তুজ বিক্রির বিল দিলেও আদতে সেই সংখ্যাটা সে বাড়িয়ে নিত। ধৃতদের জেরায় কার্তুজ কাণ্ডে বিহারের মুঙ্গেরের যোগ মিলেছে বলে সূত্রের খবর। বিবাদীবাগের দোকান থেকে যে ধরনের কার্তুজ পাচার হতো তার জন্য উপযুক্ত বন্দুক তৈরি করানোর অধিকাংশ বরাতই যেত মুঙ্গেরে। রবিবার বসিরহাট থেকে ফারুক মালিক নামে আরও এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করে এসটিএফ। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও 4টি ফ্যাক্টরি মেড কার্তুজ মিলেছে। তদন্তকারীদের অনুমান কেবলমাত্র বিবাদীবাগের একটি দোকান নয়, উদ্ধার হওয়া কার্তুজ কলকাতার অন্যান্য লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে পাচার হয়ে থাকতে পারে। তাহলে কত বড় এই নেটওয়ার্ক? বন্দুকের একাধিক বৈধ দোকানে কি ছড়িয়ে পড়েছে তার জাল? তদন্তে গোয়েন্দারা।
সুজয় পাল ও সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, পুলিশের অভিযান চলছে, জেলায় জেলায় উদ্ধার হচ্ছে একের পর এক বোমা বন্দুক, কিন্তু এর মধ্যেই কার্তুজ কাণ্ডে এবার মিলল তৃণমূলের চোখ। জীবনতলা থেকে ধৃত আসিফ ইকবাল গাজী, সে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য, এবং ধৃত আব্দুল সেলিম গাজীর স্ত্রী, তিনিও তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। দুজনের বাড়ি হাসনাবাদের মুরারিশা গ্রামে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে কুলতলি, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে বীরভূমের মারগ্রাম, রাজ্যের জেলায় জেলায় অস্ত্রের ঝনঝনানি, উদ্ধার বোমা। এসব ছবি দেখে অনেকেই বলছেন কার্যত বারুদের স্তূপে বাংলা। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 2 দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে কুলতলির দেউলবাড়ি এলাকায় হানা দেয় পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুজনকে গ্রেফতার করলেও চম্পট দেয় বাকিরা। উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড কার্তুজ। কুলতলিতেই জমি সংক্রান্ত বিবাদের জেরে সংঘর্ষ, ঘটনাস্থল থেকে উদ্ধার হয় তাজা বোমা। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে উদ্ধার হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড গুলি। গোপন সূত্রে খবর পেয়ে 2 জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে দুজনকে। এদিকে বীরভূমের মারগ্রাম থানা এলাকার তপন গ্রামে চাষের জমিতে প্লাস্টিকের বালতিতে উদ্ধার 6-7টি বোমা। বীরভূমেরই জামালপুরের একাধিক জায়গায় অভিযান চালিয়ে বোমা তৈরির প্রায় 4 কেজি মশলা উদ্ধার করেছে পুলিশ। পাশের জেলা মুর্শিদাবাদে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। শামশেরগঞ্জ থেকে পুলিশের জালে ঝাড়খণ্ডের যুবক, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড কার্তুজ। জেলায় জেলায় অস্ত্র উদ্ধার নিয়ে পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন খোদ বিধানসভার অধ্যক্ষ। স্টেপটি ঘুমোচ্ছিল এতদিন, আমাদের সকলের প্রিয় বিধায়ক তথা অধ্যক্ষ আমি তো মনে করি যে এটা পুলিশের ব্যর্থতা, যে তারা এই যে আমাদের এত আগ্নেয়াস্ত্র ঢুকে গেল কি করে, এটা তাদের দেখা উচিত। কোন রাজ্য থেকে আসছে, কিভাবে আছে, এটা তদন্ত করে দেখা অনেক আগে উচিত ছিল। যারা ধরা পড়লেন, কেন ধরা পড়লেন? কারণ তৃণমূলের 2 গোষ্ঠীতে লড়াই হচ্ছে, তাহলে কেউ ধরা পড়তেন না। যারা ধরা পড়লেন তারা তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সদস্যের স্বামী। তৃণমূল মানে বেআইনি কারবারের ব্যবস্থা। তারা তাদের বৈধ ব্যবসার আড়ালে তাদের মধ্যে কোনো একটা চক্র এই অবৈধ অস্ত্র, অবৈধ কার্তুজ দুষ্কৃতীদের জন্য পাচার করছে। এটা কে ধরেছে? পুলিশ ধরেছে। কে ধরেছে? গোয়েন্দারা জানতে পেরেছেন। অ্যাকশনকে নিয়েছে পুলিশ, তল্লাশিকে করেছে পুলিশ, অ্যারেস্টকে করেছে পুলিশ। ফলে এটা একটা অপরাধের চক্র, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবং রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, এরা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কাজটা করেছে। রাজ্যের দিকে দিকে যখন মুড়িমুড়কির মতো বোমা বন্দুক উদ্ধার হচ্ছে, তখন জীবনতলায় কার্তুজ উদ্ধারে তৃণমূলের চোখ সামনে এলো। জীবনতলা থেকে ধৃত আসিফ ইকবাল গাজী ও আব্দুল সেলিম গাজী দুজনেই তৃণমূল কর্মী বলে পরিচিত। তৃণমূল তো করছে এই অবৈধ অস্ত্রের ব্যবসা, তৃণমূলের দ্বারাই গোটা রাজ্য জুড়ে পরিচালিত হচ্ছে। অবৈধ বোম, অবৈধ গুলি, নচেত একজন মুখ্যমন্ত্রী বলার পর, যিনি স্বয়ং পুলিশ মন্ত্রী, তিনি বলার পরেও যদি অবৈধ অস্ত্র উদ্ধার না হয়, এর মানেটা কি? পুলিশ জানে না এরকম তো হতে পারে না, পুলিশ সব জানে কোথায় কি হচ্ছে। হাসনাবাদের বাসিন্দা আসিফ মুরারিশাহ পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন সদস্য এবং আব্দুলের স্ত্রীও ওই পঞ্চায়েতেরই প্রাক্তন তৃণমূল সদস্য। বসিরহাটের প্রয়াত তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলামের সঙ্গেও ছবি রয়েছে ধৃত আব্দুলের। যদিও তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি দুজন আগে তাঁদের দলে থাকলেও পরে বিজেপিতে যোগ দেয়। 2021 সালে প্রকাশ্য পতাকা ধরে বিজেপির দলে ওরা জয়েন করেছিল। তৃণমূল ছেড়ে ওরা বিজেপিতে জয়েন করে এবং তৃণমূলের সঙ্গে ওদের তো কোনো সম্পর্ক নেই, কোনো লিডারের সঙ্গে কোনো যোগাযোগ, কোনো সম্পর্ক ওদের নেই। ইট বালি সরবরাহ নিয়ে বুধবার তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজিতে রণক্ষেত্র হয়ে ওঠে বজবজের শিল্প তালুক এলাকা। সেই ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হলো 10। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার জীবনতলায় অস্ত্র উদ্ধার নিয়ে তুঙ্গে নওসাদ এবং শওকতের মধ্যে তরজা। শওকতের ঘনিষ্ঠরা জড়িত দাবি করলেন ভাঙড়ের বিধায়ক। নওসাদকে পাগল বলে পাল্টা তোপ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। আর যারা গ্রেফতার হয়েছিল সেই সময় কোন বিধায়ক দায়িত্ব নিয়ে জামিন করিয়েছে দেখলে বোঝা যাবে। মমতা ব্যানার্জি মহাশয় অনেক আগে বলেছিল তুই তো বোমা দিস, সার্টিফিকেট দিয়েছিল। আবার সেই জীবনতলা থেকে শওকত বাবুর খুব ঘনিষ্ঠ মানুষের কাছ থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে। এই সমস্ত অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে পঞ্চায়েত নির্বাচনেই তো আমাদের উপরে হামলা চালিয়েছিল এরা।
পাপ বাপকে ছাড়ে না। আসলে একটা হতাশাগ্রস্ত একটা পাগল, মানে এর মহামারী রোগ হয়েছে। যে 4 জনকে অ্যারেস্ট করেছে পুলিশ, তার 3 জন হচ্ছে উত্তর 24 পরগনা, আর একজন যেটা আছে এ হচ্ছে প্রথম দিন থেকে সিপিএম করে, আমাদের সঙ্গে কোনো রিলেশন নেই। আমাদের এত অসুবিধা হয়নি যে এখানে সমাজ বিরোধীদেরকে সহযোগিতা করতে হবে, তাদের সহযোগিতা নিতে হবে। শওকত মোল্লা সেই রাজনীতি করে না। এই ধরনের কথা বলে বাজার গরম করে খুব বেশি লাভ হবে না নওশাদ সিদ্দিকীর। আমাদের চর্চা না করে, সমালোচনা না করে একটু নিজের জায়গাটা একটু মন দিতে বলুন, তাতে কাজ।